আসসালামু আলাইকুম, আমি মির্জা ইফাস। চ্যানেল জুলাই 36 চ্যানেলের রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। চলে যাচ্ছি জাতীয় সংবাদে। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল রেখে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা পরে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে আলোচিত হয়। রায় ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নতুন গতি পায়। তখন অনেকেই বিষয়টিকে বড় ঘটনা হিসেবে দেখেননি, তবে পরবর্তী সময়ে এটি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে। মাত্র 2 মাসের ব্যবধানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসে এবং টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের আলোচনায় এই রায়কে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়। দেশে হামের উপসর্গে আক্রান্ত হয় গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গকে আক্রান্ত হয়েছে 1032 শিশু। ঢাকায় 2 জন এবং সিলেটে 1 জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের 15 মাস থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 522 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও 91 শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 613 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এই পর্যন্ত 77,791 শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে 63,134 জন হাসপাতালে ভর্তি রয়েছে এবং 58,964 শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়েছে। এর আগেও 2 দিনের সফরে ঢাকায় এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিষয় এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে 2 এলাকার বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় 2 দিন পর মামলা হয়েছে। থানা ভবন ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করা হয়েছে। মামলায় 1.5 শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে আগে থেকেই 2 পক্ষের বিরোধ ছিল। গত বৃহস্পতিবার রাতে সেই বিরোধ সংঘর্ষের রূপ নেয়। এতে 6 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হন এবং প্রায় 5 ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে রেলওয়ে থানার নিয়ন্ত্রক কক্ষ ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত অভিযান চলছে এবং রেলওয়ের পক্ষ থেকেও পৃথক মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বায়ু, পানি ও পরিবেশ দূষণের কারণে ঢাকা এখন আর বসবাসযোগ্যের মতো নয়। তিনি জানান, ইদানিং তার মনে হচ্ছে রাজধানী ছেড়ে দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন। তার মতে শুধু নাগরিকদের নয়, উন্নয়ন পরিকল্পনা ও নগর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে, যাতে ঢাকা একটি বাসযোগ্য নগরীতে পরিণত হয়। দর্শক, এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত কিছু অভিবাসন নীতি অবৈধ ঘোষণা করে বাতিল করেছে। এসব নীতির কারণে 39টি দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন দীর্ঘদিন ধরে ঝুলেছিল। আদালতের রায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর জন্য বড় স্বস্তি এসেছে। বিচারক জন ম্যাকওয়েল বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা সত্ত্বেও অভিবাসীদের আবেদন নিষ্পত্তি না করা বেআইনি ছিল। তিনি উল্লেখ করেন, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করে মানুষকে আইনি অনিশ্চয়তায় ফেলা হয়েছে, যা আইন ও সংবিধানের পরিপন্থী। আদালতের রায়ের পর এসব আবেদন পুনরায় প্রক্রিয়াকরণের পথ খুলে গেছে। অভিবাসী অধিকার সংগঠনগুলো রায়কে গুরুত্বপূর্ণ বিজয়কে হিসেব করে এবং বলছে, বৈধ অভিবাসন ব্যবস্থাপনায় বৈষম্যের কোনো স্থান নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের চেষ্টা উল্টো ফল বয়ে আনবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সবসময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে বলে মন্তব্য করেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত তার প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে। তিনি আরও বলেন, ভারতের সিদ্ধান্ত কার্যকারিতা ও জাতীয় প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত হবে, বাইরের কোনো রাজনৈতিক চাপের কারণ নয়। ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে পুতিন জানান, 2 দেশের সম্পর্ক রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয় এবং রাশিয়া ভারতের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গিভির সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।
তিনি যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি কঠোর আচরণের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডা সহ বিভিন্ন দেশে উদ্বেগ ও সমালোচনা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদউইন সারার তার কিছু কর্মকাণ্ডগুলো দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। তবে বিশ্লেষকদের মতে বেন গভির ইসরায়েল কন্ট্রোল ডানপন্থী রাজনীতির একটি প্রভাবশালী ধারায় প্রতিনিধিত্ব করেন এবং দেশটির একটি অংশে সমর্থনও পেয়ে থাকেন। তার নীতি ও বক্তব্যকে ঘিরে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিশ্বকাপ ফুটবল দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের প্রবেশের ভিসা পেয়েছেন। লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রথম ম্যাচ শুরুর মাত্র 10 দিন আগে এই অনুমোদন দেওয়া হয়। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তা এখনও ভিসা পাননি। ভিসা জটিলতার কারণে ইরান তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিউয়ানায় স্থানান্তর করেছে। দলটি গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে খেলবে। মার্কিন প্রশাসন জানিয়েছে ইরানের প্রতিনিধি দলে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অনুমতি দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ তাদের শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহেরই প্রতিফলন। এই ছিল আজকের মতো সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।